আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনিসা রহমান লাজ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিবেদিত রাজধানী টিভির নিয়মিত স্বাস্থ্য আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে। আমাদের দেশে মাতৃমৃত্যুর হার কমানো এবং একটি সুস্থ প্রজন্মের জন্ম নিশ্চিত করার জন্য গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকি বা হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে সঠিক ধারণা থাকাটা খুবই জরুরি। আজ এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট অধ্যাপক ডক্টর আফরোজা গনি ম্যাম। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। তোমাকে অনেক কেমন ধন্যবাদ। আছেন ম্যাম? আমি ভালো আছি। ম্যাম, শুরুতেই আমরা একটু কিছু ওয়ার্ম আপ কোয়েশ্চেন করব। লাইক আমরা জানি হাই রিস্কগুলো কি, বাট আমাদের দর্শকরা এটা সম্বন্ধে খুব বেশি একটা জানে না বা সাধারণ রোগীরা জানে না। গর্ভাবস্থাকে খুব নর্মাল একটা প্রসেস মনে করে, বাট সেখানে কিছু হাই রিস্ক প্রেগনেন্সিও থাকে। ম্যাম, আপনি যদি একটু আপনার ভাষায় বলতেন হাই রিস্ক প্রেগনেন্সি বলতে আমরা মূলত কি বুঝি? অনেক ধন্যবাদ আনিসা। আসলে গর্ভাবস্থা খুব সাধারণ কিছু মনে হলেও এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা জটিল সময় একটা গর্ভবতী নারীর জন্য। প্রতিটি গর্ভবতী মারই কিন্তু স্বপ্ন থাকে সে যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে, তার গর্ভস্থ শিশু যেন সুস্থ থাকে এবং সে যেন সুস্থভাবে একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে। একটা গর্ভবতী মা কিন্তু অনেক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়ে পার হতে হয় পুরা সময়টা, এবং এই কিছু কিছু সময় এই স্বাস্থ্য সমস্যাগুলি যখন তার এবং তার গর্ভস্থ যে শিশুর জীবন নাশের যদি আশঙ্কা করে, তখনই সেই প্রেগনেন্সিকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলি। এই হাই রিস্ক প্রেগনেন্সির সমস্যাগুলি হয়তো আগের থেকে থাকতে পারে, অথবা প্রেগনেন্সি খুব ভালোভাবে কন্টিনিউ হচ্ছে, তবে যে কোনো সময়ই কিন্তু এই হাই রিস্ক প্রেগনেন্সি হতে পারে। এবং এই হাই রিস্ক প্রেগনেন্সি যখন এই সমস্যাগুলি যখন একদম প্রকট আকারে দেখা দেয়, প্রতিকূল স্বাস্থ্য সমস্যার যখন সৃষ্টি করে, সেটা কিন্তু মা যেমন গর্ভবতী মা অথবা তার গর্ভস্থ যে শিশু আছে সেটা, অথবা ডেলিভারির পর যে নবজাতক, তাদের জীবনের যে আশঙ্কা দেখা দেয়, সেইটাই তখন হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবে চিহ্নিত হয়। এবং সেটা কিন্তু গর্ভস্থ শিশুর বিলম্বিত বাড়ন, যে ধাপে ধাপে যে আমরা বলি যে এটা এই সময় এইভাবে বাড়বে, সেই বাড়াটা বন্ধ করে দিতে পারে, অথবা অকাল সময়ে তার গর্ভপাত হয়ে যেতে পারে, অথবা তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যেতে পারে, অথবা ডেলিভারির পর বাচ্চার এমন কোনো সমস্যার সম্মুখীন হলো যে তার মৃত্যুর কারণে হয়ে যেতে পারে। সেগুলো সবই অ্যাকচুয়ালি হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ছে। এখন যেহেতু ম্যাম আমরা হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে কথা বলছি, ম্যাম আমরা কি একটু জানতে পারি হাই রিস্ক প্রেগনেন্সির মূল কারণগুলো কি কি? জি, ধন্যবাদ তোমাকে। আমি তো একটু আগে বললাম যে আগে থেকেই থাকতে পারে। সে আগে থেকে থাকা বলতে যে মেডিকেল কন্ডিশনগুলি আছে, এই গর্ভবতী মা যে গর্ভবতী হলো তার আগে থেকে যদি তার ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ যদি থাকে, তার যদি রিপিটেড আগে থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি থাকে, তার হাঁপানি রোগ থাকে, কিডনি রোগ থাকে, তারপর হচ্ছে যদি অটোইমিউন ডিজিজ যেটাকে আমরা বলি যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই ধরনের থাকে, তারপর থ্রম্বোএম্বোলিজম এই ধরনের ডিজিজ যদি থাকে, তাহলে কিন্তু এই ধরনের মহিলারাই পরবর্তীতে এই তোমার হাই রিস্ক প্রেগনেন্সি তাদের চিহ্নিত হয়। আর হচ্ছে এটা হচ্ছে মেডিকেল কন্ডিশন গেল। আর এছাড়া আমরা যদি দেখি যে একটা পেশেন্ট অনেক শর্ট, হ্যাঁ, 4 ফিট 10 ইঞ্চি বা তার কম নিচে, তাহলেও কিন্তু আমরা একে হাই রিস্ক, কারণ এদের নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তারপর যদি পেশেন্টের ওয়েট অনেক বেশি থাকে, সেই ওয়েট বেশি থাকলে পরবর্তীতে সে যদি তখনও তার প্রেগনেন্সির আগে যদি প্রেশার কম থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ধরনের পেশেন্টদের প্রি-এক্লাম্পসিয়া, যেটা নাকি প্রেগনেন্সির জনিত আর উচ্চ রক্তচাপ, সেটা হতে পারে, অথবা আগে ডায়াবেটিস নাই, এই ধরনের পেশেন্টদের আগে এই যে প্রেগনেন্সির জনিত যে ডায়াবেটিস, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি, এগুলি হতে পারে। আরও অনেক কিছু কিন্তু যাদের এরকম ওবেস পেশেন্ট, মানে অনেক বেশি ওজন, তাদের এরকম হতে পারে। তারপর আসে টুইন প্রেগনেন্সি, বা টুইন বলো বা একসাথে যদি কয়েকটা বাচ্চা, একের অধিক বাচ্চা যদি একসাথে পেটে আসে, তাহলে এই ধরনের পেশেন্টদেরও কিন্তু আমরা
হাই রিস্ক প্রেগনেন্সি হিসাবে এই প্রেগনেন্সিকে আমরা চিহ্নিত কারণ করি হিসেবে একটা কারণ হিসাবে, কারণ এদেরও কিন্তু তোমার এই যে প্রি এক্লাম্পসিয়া, ডায়াবেটিস এগুলো হওয়ার ঝুঁকি থাকে অনেক বেশি ঝুঁকি থাকে। এবং সেখানে কিন্তু থাইরয়েডের রোগীগুলোকেও ধরতে পারি? হ্যাঁ, অবশ্যই ধরতে পারি। যে মেডিকেল কন্ডিশনের মধ্যে থাইরয়েড একটা পড়ে, সেখানে হচ্ছে যদি সে আনকন্ট্রোলড অবস্থায় প্রেগনেন্সি নেয় তাহলে কিন্তু তার বেবিরও এরকম হতে পারে। আর প্লাস হচ্ছে গর্ভপাতের আশঙ্কা থাকে, মানে অনেক বেশি জটিলতা দেখা দিতে পারে, যার জন্য। আর এছাড়া আরও কিছু কন্ডিশন আছে, যেমন মনে করো যে এর পেশেন্টের যদি আগে থেকে তার হিস্ট্রি নিয়ে আমরা জানতে পারি যে তার এর আগে বেশ কয়েকটা অ্যাবর্শন হয়েছে, তারপর মনে করো সময়ের আগে যদি তার গর্ভপাত হয়ে গেছে, তারপর যদি মনে করো একসাথে বা তার কয়েকটা বাচ্চার মানে আগে পেটে আসার হিস্ট্রি আছে, টুইন প্রেগনেন্সি, তার মানে কি পরবর্তীতে আসতে পারে। তারপর হচ্ছে এই ধরনের যদি থাকে, বা ট্রফোপ্লাস্টিক ডিজিজ, যেটা সেই ট্রফোপ্লাস্টিক ডিজিজের যদি হিস্ট্রি থাকে, তাহলেও কিন্তু আমরা শুরুতেই যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা অ্যালার্ট হই। এই ধরনের পেশেন্টকেও আমরা হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে নেই। আর হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর একটা আছে। হ্যাঁ, পেশেন্টের যদি মনে করো যে অনেক বেশি আমাদের দেশে যদিও এতটা নর্মাল না, কিন্তু তারপরেও কিন্তু এখন আজকাল দেখা যাচ্ছে স্মোকিং, তারপরে অ্যালকোহল, এগুলি যদি খায় তাহলে ঝুঁকির কারণ হিসেবে এগুলো অবশ্যই আমরা যদি আমাদের ম্যাটারনাল এজটা একটু কম হয়, দেখা যায় যে আমাদের গ্রামে এখনো হচ্ছে 18 নিচে। ধন্যবাদ তোমাকে। এইটা 18 নিচে খুবই হচ্ছে, তা বয়সে একটা বিরাট ফ্যাক্টর। যদি দেখা যায় যে বয়স যদি 18 কম হয় অথবা যদি 35-এর বেশি হয়, তখনও কিন্তু আমরা এই প্রেগনেন্সি, এদের প্রেগনেন্সিগুলিকে হাই রিস্ক হিসেবে ধরতে পারি। ধন্যবাদ ম্যাম। ম্যাম, এখন যেহেতু আমরা কারণগুলো জেনে গেলাম, তো আমরা কি বলতে পারি যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা কি কি লক্ষণ দেখলে অ্যাকচুয়ালি বুঝবো যে সে একটা হাই রিস্ক প্রেগনেন্সির দিকে যাচ্ছে, বা বাড়ির পরিবারের সদস্যরা, হাজব্যান্ড, শাশুড়ি, বাসায় যারা থাকে, মা বাবা, তারা কিভাবে বুঝবে যে গর্ভবতী অবস্থায় সে ঝুঁকির দিকে যাচ্ছে? অনেক ধন্যবাদ তোমাকে। একটা পেশেন্ট যখন অ্যান্টিনেটাল চেক আপে আসে, শুরুতে হয়তো আমি তাকে স্ক্রিন আউট করি, তার কোনো হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে আমি তাকে ফেলি নাই, কিন্তু আমরা তাদেরকে কিছু জিনিস বুঝায় দেই, যেটা হচ্ছে যে তোমার যদি ঘুম ঠিক মতো না হয়, তোমার যদি মাথা ব্যথা হয়, তারপরে চোখে ঝাপসা দেখো, অথবা তোমার হঠাৎ করে যদি দেখা যায় যে শরীরে পানি চলে আসলো, এগুলি কিন্তু উচ্চ রক্তচাপের কিছুটা লক্ষণ। হ্যাঁ, এবং এই উচ্চচাপ প্রেগনেন্সির জন্য তো উচ্চ রক্তচাপ সাধারণত দেখা যায় যে 5 মাসের পর থেকে বেশি হচ্ছে। তাকে আমরা 20 সপ্তাহ বলতে পারি, 20 সপ্তাহ, 20 সপ্তাহ পর। জি, এই ধরনের 20 সপ্তাহের পর থেকে এই তোমার এই উচ্চচাপ রক্তচাপের আমরা ধারণা করি, হয়েও যায়, সাধারণত দেখা যায়। আর হচ্ছে কেউ যদি বা ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, সে যদি আমরা যখন টেস্ট করি যদি দেখি যে তার ডায়াবেটিসের কাছাকাছি আসছে, তখন আমরা তাকে সাবধান করে দেই, এবং তাকে আমরা নর্মাল অনুযায়ী আমরা যখন তাকে ব্লাড সুগারের টেস্ট করব তার আগেই কিন্তু আমরা তাদেরকে টেস্ট করতে দেই। আর এছাড়াও হঠাৎ করে যদি দেখা যায় যে পেশেন্ট বলে যে তার হঠাৎ করে পেটে খুব বেশি ব্যথা হচ্ছে, গর্ভস্থ বাচ্চা যখন নড়াচড়া টের পাওয়া শুরু করে, বিশেষ করে 5 মাসের পর থেকে, মানে সে নড়াচড়া টের পেতো ঠিক মতো, হঠাৎ করে যদি দেখা যায় যে বাচ্চা নড়াচড়া কমে গেছে বা টের পাচ্ছে না, আবার যদি দেখা যায় যে প্রেগনেন্সিতে কিন্তু ব্লিডিং হওয়ার কথা না, তাই না, কিন্তু হঠাৎ করে যদি দেখা যায় যে তার ব্লিডিং হচ্ছে, তাহলেও কিন্তু যে কোনো সময়ই সে তার ডাক্তার যাকে সে দেখায় নিয়মিত সেইখানে অথবা নিকটস্থ যে কোনো হসপিটালে হোক, সে যেন সেভাবে যোগাযোগ করে। ধন্যবাদ ম্যাম। আমি সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ম্যাম, এই যে আমাদের একটু যোনিপথে রক্ত যাওয়া, তার সাথে কিন্তু মাঝে মাঝে একটু পানিও যায়, যেটা হচ্ছে মেমব্রেন লিক করা। ধন্যবাদ। যে এটা নিয়ে একটু এটা হচ্ছে যে সময়ের আগে যদি পানি ভেঙে যায়, সে যদি দেখে যে হঠাৎ করে বিছনা থেকে উঠলো, হঠাৎ করে তার পা গড়ায় পানি পড়ে ফ্লোরে ভিজে গেছে এবং কন্টিনিউয়াস পানি যাচ্ছে, এবং এটা কিন্তু খুবই একটা ভয়ের লক্ষণ, কারণ এটা আমরা বলবো যে সময়ের আগে আমরা কোনো কিছুই অ্যাবনর্মাল কিছু চাই না। এটা কিন্তু একটা অ্যাবনর্মাল জিনিস, যা পানি ভেঙে যাওয়া, সাথে সাথেই সে যেন আমাদের ডক্টরের সাথে বা হাসপাতালে যোগাযোগ করে। ধন্যবাদ ম্যাম।
আপনি যখন ম্যাম আমাকে ঝুঁকির লক্ষণগুলো বলছিলেন তখন আমার মাথায় একটা কমন প্রশ্ন আসলো, সেটা হচ্ছে আমাদের রোগীরা প্রায় ভুল করে যে মাথা ব্যথা সেটা মেবি একটা নর্মাল মাথা ব্যথা হচ্ছে, একটা প্যারাসিটামল খেলো, 2টা প্যারাসিটামল খেলো, বা বাসায় থাকা হাজব্যান্ড বা শাশুড়ি বা বাচ্চায় যে আছে, আচ্ছা তুমি 2টা প্যারাসিটামল খেয়ে দেখো ব্যথাটা কমে যেতে পারে। কিন্তু ম্যাম এই যে আমাদের হাই রিস্ক প্রেগনেন্সির যে ঝুঁকির জন্য যে মাথা ব্যথাটা করবে, তার থেকে আমি নর্মাল মাথা ব্যথাটাকে যে ডিফারেন্সিয়েট করব, সেটা রোগীরা কিভাবে বুঝবে যে না আমি এখন এই মাথা ব্যথায় বাসায় বসে থাকবো না, আমাকে অবশ্যই হসপিটালে যেতে হবে? একটু ম্যাম। এই মাথা ব্যথাটা হচ্ছে সামনের দিকে আসবে অথবা পিছনের দিকে যাবে এবং ঘাড়ে ব্যথা হবে। এই ব্যথাটা হবে প্লাস হচ্ছে তার ঘুম হবে না, ঘুমে ডিস্টার্ব হবে। আর একটু আগেই বলেছি যে শরীর ফুলে যাবে। হাতে মনে করো একটা আংটি পড়েছিল, সেই আংটিটা তার টাইট হবে। 12 ঘন্টা রেস্ট পাওয়ার পরেও যে পায়ে যে পানি দেখেছে সেই পানিটা যাবে না। এরকম হলে তখন বুঝতে হবে। এগুলি আমরা আসলে যখন প্রতিটা অ্যান্টিনেটাল চেক আপে আমাদের কাছে যখন নিয়মিত চেক আপে আসে আমরা মোটামুটিভাবে বলে দিই। এটা ম্যাম ভালো বলেছেন। আমি এটা নিয়ে প্রশ্ন করতে চেয়েছিলাম, বিকজ প্রায় এরকম রোগী দেখা যায় যে ওরা ইগনোর করে যে ওদের পায়ের পানি আসাটাকে, ভাবে যে সবাই বলে যে প্রেগনেন্সিতে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হলে বা একটু ওয়েট গেইন করার জন্য হাতে পায়ে পানি আসতে পারে, এটাকে খুব স্বাভাবিকভাবেই চালিয়ে দিতে চায়। কিন্তু এই যে কথাটা যেটা প্রলং টাইম থাকবে, 12 ঘন্টা পর যাবে না, ঘুম থেকে ওঠার পরেও দেখবে হাত ফুলে আছে, মুখ ফুলে আছে, সেগুলোও একটা ঝুঁকির মধ্যে পড়ছে। থ্যাংক ইউ ম্যাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথেই থাকবেন, কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছি। আরে বিয়ে সাহেব যে রেস্ট নেন, মেয়ের বিদায়ের দিন, বাবা রেস্ট নিতে পারে। আরে আপনি বসেন। ঠিক আছে ঠিক আছে। এই না না না, তুই টেনশন করিস না মা। আঙ্কেল, এই বাবা বাবা, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। বুকে ব্যথা কখনোই অবহেলা নয়। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। আপনার বাবার এ দুটো ব্লক ধরা পড়েছে, ওনার রিং পরাতে হবে। ডক্টর, আপনার যেটা ভালো মনে হয় প্লিজ আপনি ওইটাই করেন। নির্ভয়ে আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। একটু তাড়াতাড়ি জান না ভাই। এক রাজা খুব অসুস্থ, রাজকন্যা কোথাও চিকিৎসা পেল না, সবাই তাকে ফিরিয়ে দিল। রাজকন্যা রাজাকে নিয়ে এলো ইউনিভার্সাল হাসপাতালে। আমার বাবা মা দিন রাত এভাবেই কাটে। বিশ্বাস হলো না তোমার? দাঁড়াও দেখাচ্ছি। সুপারহিরো ডাক্তার, নার্স এবং আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দিনরাত 24 ঘন্টায় নিয়োজিত আছে আপনার সেবায়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চাই হাসি মুখ সবার। এলাম বিরতির পর। তো আমরা বিরতির আগে যে আলোচনায় ছিলাম, গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকি বা হাই রিস্ক প্রেগনেন্সি যে লক্ষণগুলো ছিল সেগুলো আমরা কিছু জানলাম, কারণগুলো জানলাম। তো এখন ম্যামকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, ম্যাম আমরা এই হাই রিস্ক থেকে কিভাবে প্রতিরোধ করার জন্য কি কি স্টেপস নিতে পারি বা প্রিভেন্টিভ ম্যানেজমেন্টটা কি হওয়া যায় ম্যাম? অনেক ধন্যবাদ আনিসা, খুব সুন্দর কোশ্চেন করেছো। কারণ আমরা তো কেউ চাইবো না যে এই হাই রিস্ক প্রেগনেন্সি আসুক কোনো গর্ভবতী মার জীবনে। দেখা যায় কিন্তু আমরা না চাইলেও দেখা যায় যে শতকরা 20 থেকে 100 জনের মধ্যে 20 থেকে 30 জনের এই হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়।
তা এই জন্য আমরা চাই যে, আর একটু আগে তোমাকে বলেছি যে হাই রিস্ক প্রেগনেন্সি কিন্তু যে কোনো সময় চিহ্নিত হতে পারে। হয়তো বা সে প্রেগনেন্সি আমার ফার্স্ট যে চেক আপে আসলো তখনই আমি তাকে শনাক্ত করলাম, অথবা অনগোয়িং প্রসেসে যে যাচ্ছে, আমি অ্যান্টিনেটাল চেক আপে যাচ্ছি, আগে ভালো ছিল, হঠাৎ করে দেখা গেল যে 4 নাম্বার ভিজিটের সময় আমি তাকে খারাপ পাচ্ছি। এই জন্য আমাকে প্রতিটা স্টেপেই কিন্তু আমাকেও সতর্ক থাকতে হবে, প্লাস হচ্ছে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। এর সবার আগে যেটা হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলতে একটা জিনিস আছে, আমাদেরকে যে আমাদের অ্যালার্ট করতে হবে সমাজে যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলতে একটা জিনিস আছে, যেটা হচ্ছে প্রেগনেন্সির আগে যদি কাপল আমাদের কাছে আসে, আমাদের কাছে কিন্তু আজকাল আসছে অনেকেই কিন্তু সচেতন হয়ে আমাদের কাছে আসছে যে আমরা প্রেগনেন্সি নিতে চাচ্ছি, আমাদের মধ্যে কোনো সমস্যা আছে কি না, কারণ আমরা সবাই তো চাই একটা সুস্থ বাচ্চা, যে আমাদের মধ্যে কোনো, তারা নিজেরা জানে না যে তাদের মধ্যে কোনো অসুবিধা আছে, বা এমন কেউ আছে যে আমার ডায়াবেটিস আছে, আমার এখন কি করণীয়, আমি তো সামনে বাচ্চা নিতে চাচ্ছি, মানে কেউ জেনে আসে, কেউ না জেনে আসে। এটা মানে প্রেগনেন্সির আগে আমার কাছে আসলো, তখন আমাদের বেসলাইন ইনভেস্টিগেশনগুলি আমরা সবাইকে করতে দেই যারা আমার কাছে আসছে, এবং আসার পর যদি দেখা যায় যে এই বেসলাইন ইনভেস্টিগেশনে কারো কোনো ডিজিজ ধরা পড়েছে, যেমন একটু আগে হাইপোথাইরয়েডিজমের কথা বললাম, বা থাইরয়েড ডিসঅর্ডার, যদি এরকম কিছু থাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার ওটা ট্রিটমেন্ট করতে হবে আগে। পেশেন্টকে ওইভাবেই কাউন্সেলিং করি, আগে এইটা আমি নর্মালে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর ধরো ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, সেই ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে, অথবা তার কন্ট্রোলেই আছে, সে মেডিসিন খাচ্ছে, এমন মেডিসিন যেটা খাচ্ছে যেটা নাকি প্রেগনেন্সি পিরিয়ডে আমি কন্টিনিউ করতে পারবো না, যেটা বাচ্চার গর্ভস্থ বাচ্চার জন্য সেফ হবে না। হ্যাঁ, তখন তাকে কি করতে হবে যে প্রেগনেন্সি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, প্রেগনেন্সি আসলেই সে যেন মেডিসিন সুইচ অফ করে ইনসুলিনে যেতে হবে, এবং সেটার জন্য আমি দরকার হলে মেডিসিনে তাকে রেফার করব, তাকে কনসাল্ট করাবো। সেরকম তার যদি হাই ব্লাড প্রেশার থাকে এবং সে যদি ওই মেডিসিন তাকে চেঞ্জ করতে হয় তাকে সেটা করাবো, সে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ নিচ্ছে সেটা যদি চেঞ্জ করার দরকার তাকে কমাবো। আমি তোমাকে বলেছি ওভারওয়েট, যদি তার ওভারওয়েট থাকে তাকে আমি বলবো যথাসম্ভব তাকে অবশ্যই তাকে ওজনটা কমাতে হবে, কারণ বাড়তি ওজন থাকলে কি ধরনের রিস্ক থাকতে পারে তোমাকে বলেছে, আমি সেই পেশেন্টকে আমি সেইভাবে ওই কাপলকে বুঝায় বলবো যে এর ইম্পর্টেন্সটা কি। আমরা কেউ চাই না যে কোনো ধরনের জটিলতা আসুক, কাজে আমরা জটিলতা ছাড়া যদি প্রেগনেন্সি আগাতে পারি তাহলে আমরা এইভাবে কাউন্সেলিং করে তাকে রেডি করতে হবে। হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন তো করতেই হবে, ব্যালেন্স ডায়েট খেতে হবে, আর এছাড়া সে যেন একটা সুস্থ বাচ্চা পায়, এবং যাতে তাকে আমি একটা সুস্থ বাচ্চার একটা আশ্বাস দিতে পারি, সেটা হচ্ছে সে এমনি অ্যাপারেন্টলি তার কোনো অসুবিধা ধরা পড়ে নাই, কিন্তু তাকে প্রেগনেন্সির আগে থেকে ফলিক অ্যাসিড স্টার্ট করতে হবে, যেটা নাকি বাচ্চার সুস্থ মস্তিষ্ক নিয়ে বাচ্চার জন্য ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হয়, সেই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে। প্রতিটা এখন কিন্তু অনেক মায়েরাই সচেতন, আগে থেকে ফলিক অ্যাসিড এসেই বলে আমাকে ফলিক অ্যাসিড দেবেন ম্যাডাম, বা আমি অলরেডি ফলিক স্টার্ট করেছি, তারপরেও আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে আসা দরকার যে আমার কোনো অসুবিধা আছে কি না সেটা। তো বেসলাইন ইনভেস্টিগেশনে আমি যদি সব কিছু ওকেও পাই তারপরেও তাকে আমি ফলিক অ্যাসিড দিচ্ছি। তারপর হচ্ছে আমি তোমাকে যেগুলি বললাম যে কোনো কিছু কারেকশন করতে দরকার হলে আমি সেই কারেকশন করে তারপর সেটা বেবি ট্রাই করবে। আর এছাড়া প্রতিটা অ্যান্টিনেটাল চেক আপেই আমি সে যদি আগে থেকে মাইল্ডলি অ্যানিমিক থাকে অ্যানিমিয়া কারেকশন করে নেব। আর প্রেগনেন্সিটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, এখানে হচ্ছে কি তোমার বাচ্চা তার যত বাড়তে থাকবে বাচ্চা তার দরকার মতো তার মার শরীর থেকে কিন্তু তার নিউট্রিশনটা নিয়ে নিচ্ছে, কাজে মা যদি ঠিকমতো নিউট্রিশন না পায় তাহলে মার কিন্তু সেটার পরিপূর্ণতা হচ্ছে না। এই জন্য কম্পালসারিভাবে আমরা ফলিক অ্যাসিড তো দিচ্ছি 3 মাস পর্যন্ত, এরপরে আমরা আয়রন ক্যালসিয়াম আমরা চলে যেতে হবে, কারণ বাচ্চা তার দরকার মতো নিবে এবং মার তার দরকার মতো আমাদেরকে বাইরে থেকে
ফিল আপ করতে হবে। শুধুমাত্র ওষুধ দিলেই চলবে না, তাকে সেই মতো আমাদেরকে খাবারের ব্যাপারেও বুঝায় বলে দিতে হবে যেন ব্যালেন্স ডায়েট খায়, প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার খায়, ভালো সিজনাল ফল ফলাদি খায়, তারপর দুধ খাবে যেটা ক্যালসিয়ামের অভাব ফিল আপ করবে, তারপর হচ্ছে বড় এক টুকরা মাছ অথবা মাংস তার দুপুর এবং রাত্রের খাবারে চলবে। সেই তো। আর হচ্ছে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে, তার যদি ডায়াবেটিস নাও থাকে তারপরেও আমাকে সেভাবে তাকে অ্যালার্ট করে দিতে হবে এই মা যেন মিষ্টি জাতীয় খাবার না খান। অ্যাভয়েড করে। আর যদি তার আগের প্রেগনেন্সিতে জেস্টেশনাল ডায়াবেটিস যেটা প্রেগনেন্সির জন্য তখন কিন্তু তাকে এই একই আমাকে অ্যালার্ট করতে হবে যেন সে মিষ্টি জাতীয় খাবার একেবারেই মানে অ্যাভয়েড করে, এবং তার প্রতি ইসেই আমি চেক আপে তাকে আমার ব্লাড সুগারটা টেস্ট করতে হবে, এবং তার যে এটা একটা অনেক বেশি চান্স আছে এই প্রেগনেন্সিতেও সেইভাবে তাকে জেনে বুঝে আগাতে হবে। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আপনি যেহেতু ওই যে পূর্ববর্তী প্রেগনেন্সিতে জেস্টেশনাল ডায়াবেটিস থাকলে সেটাও আমাদের কেয়ারফুল হতে হবে, সেরকম কিন্তু ম্যাম আমাদের যদি আগের প্রেগনেন্সিতে তার প্রি এক্লাম্পসিয়ার হিস্ট্রি থাকে বা জেস্টেশনাল হাইপারটেনশন থাকে, তাকেও সে অনুযায়ী চিন্তা করতে হবে আমার এই প্রেগনেন্সিতেও সেটা আসতে পারে। আরও যে কথা বললাম যে প্রেগনেন্সি জনিত যে প্রেশারের কথা, তার যদি আগে প্রেশার নাও থাকে, যে তুমি বললা হিস্ট্রির কথা, এই প্রেগনেন্সিতেও তাকে সেইভাবে আমাকে অ্যালার্ট করতে হবে, এবং ওই যে প্রেগনেন্সি জনিত যে লক্ষণগুলি, সেই লক্ষণগুলি কিন্তু তাকেও বলতে হবে। আমি মনে করি যে পরিবারকে সবাইকে জানতে হবে, এবং এটা কিন্তু সে একা এই মেয়েটার দায়িত্ব না যে সবকিছু জেনে বুঝে চলা, পুরো ফ্যামিলির কিন্তু দায়িত্ব। একদম ঠিক বলেছেন। সেটাই। সেক্ষেত্রে আমরা তো এতক্ষণ শুধু মায়েদের নিয়ে কথা বললাম যে এই ঝুঁকিটায় মায়েদের কতটা ঝুঁকি বা ক্ষতিগ্রস্ত হচ্ছে মায়েরা, কিন্তু একইভাবে সমানভাবে গর্ভস্থ বাচ্চারও কিছু ক্ষতি হয় এই হাই রিস্ক প্রেগনেন্সির জন্য। এটা একটু ম্যাম একটু অল্প লাইনে একটু বলে দিবেন। যেমন তোমার যে ডায়াবেটিস যদি থাকে, যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, এই ডায়াবেটিসের জন্য দেখা যাবে যে বেবি বড় হয়ে যাচ্ছে, এবং বেবি বড় হয়ে গেলে তখন মানে কি বেবির ভিতরেও সুগার চলে যাচ্ছে, এবং বেবির ফ্যাট ডিপোজিশন হচ্ছে, বেবি সাইজে বড় হয়ে যাচ্ছে, এবং ডেলিভারির পর অনেক সময় দেখা যায় যে অ্যাবর্শনের না, প্রথম দিক থেকেই বলি যে অ্যাবর্শনের চান্সটা বেড়ে যাচ্ছে, আনএক্সপ্লেইনড হচ্ছে। আর প্রথম 2 মাস মধ্যে যদি এরকম আনকন্ট্রোল ডায়াবেটিস, যেটার জন্য আমরা হিমোগ্লোবিন A1C কিন্তু করছি, যে হিমোগ্লোবিন A1C নর্মাল মাত্রা আছে নাকি নর্মাল মাত্রার থেকে বেড়ে গেছে, তখন কিন্তু আমরা পেশেন্টকে কাউন্সেলিং করি। কারণ যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে পেশেন্টের কিন্তু যে কোনো জন্মগত সমস্যা নিয়ে সে জন্মগ্রহণ করতে পারে। এটা গর্ভস্থ বাচ্চা ওই জন্মগত সমস্যা নিয়েই বড় হবে, মানে ডেলিভারিও হবে জন্মগত সমস্যা নিয়ে, যে জিনিসটা নাকি একটা মা বাবার জন্য একদমই কাম্য না। এই জন্য আমাদেরকে ওইভাবে কাউন্সেলিং করতে হয়। অনেক সময় একেবারে আনকন্ট্রোল থাকলে অনেক সময় টার্মিনেশনের জন্য আমাদেরকে কাউন্সেলিং করতে হয়। তারপর অনিয়ন্ত্রিত যদি থাকে তাহলে গর্ভপাত হয়ে যেতে পারে। তারপর হচ্ছে তোমার তুমি তো গর্ভস্থ শিশুর কথা বললাম, আমি এই জন্য শিশুর ঝুঁকি থাকতে পারে। এটাই। তারপর যে বললাম যে বড় বাচ্চার সাইজে বড় হয়ে যেতে পারে, যখন নর্মাল ডেলিভারি না হয়ে সিজারিয়ান সেকশনের দিকে যাবে, সিজারিয়ান সেকশনে গেল, তারপর ডেলিভারি হলো, ডেলিভারি হওয়ার পর বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। এই জন্য আমাদের এই ব্যাপারে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, এবং পেশেন্টকেও অ্যালার্ট করতে হবে। এবং তার আগে ডেলিভারির আগে কিন্তু আনএক্সপ্লেইন বেবি ডেথ হয়ে যেতে পারে, যেই জিনিসটা আমরা খুব বেশি ভয় পাই যাদের ডায়াবেটিস আছে, বিশেষ করে যাদের আনকন্ট্রোল, যে সব সময় আমরা তাদেরকে বাচ্চার নড়াচড়াটা যেন খেয়াল রাখি, যে মা তোমার শুধুমাত্র কাজ হচ্ছে বাচ্চার নড়াচড়া খেয়াল করা। সকাল মানে তুমি 12 ঘন্টার মধ্যে অন্তত মিনিমাম 10 বার তোমার বাচ্চাটা নড়তে হবে। তুমি এই জিনিসটা 10 থেকে 12 বার তুমি যদি এই জিনিসটা খেয়াল না করতে পারো, বিশেষ করে কিন্তু ভোর রাত্রের দিকে আনএক্সপ্লেইনড ফিটাল ডেথ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো করে। ধন্যবাদ ম্যাম আপনার প্রয়োজনীয় সব টিপসের জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু শেষে তারপরও শেষ হচ্ছে না, মনে হচ্ছে এই টপিকটা নিয়ে আরও অনেক কথা বলা যাবে। ম্যাম একটু শেষ পর্যায়ে আপনি একটু বলবেন যে এই রিস্কগুলো কমানোর উপায়টা কি, আমরা কিভাবে কোন উপায়ে এই রিস্কগুলোকে কমাবো?
বা রেস্ট যখন হয়ে যাবে তখনও আমরা কিভাবে হ্যাঁ, এটা তো তোমাকে আমি আসলে বলেই প্রিভেন্টিভের ফেলেছি। মধ্যে একটু হ্যাঁ, গিয়েছে অনেক- একটু ব্রড অনেকটাই লাইনে বলে জাস্ট শেষের ফেলেছি। দিকে একটু মানুষকে বলার জন্য হ্যাঁ, যাতে জানতে পারে। সেটাই যে এক হচ্ছে যে সে যখন প্রি কনসেপশনাল কাউন্সিলে আসবে তো এটা তো হয়ে গেল যে সে এইভাবে আমি তাকে কারেকশন করে আগাবো। জি। আর আমি তোমাকে বলেছি যে কোনো স্টেপেই কিন্তু এটা হতে পারে। জি। মনে করো যে সব কিছু যাচ্ছে কিন্তু আমরা 7 মাসের পর আমরা কিন্তু যখন 8 মাস চলতে থাকে তখনই কিন্তু আমরা প্রেজেন্টিং পার্ট নিয়ে আমরা করি যে সে চাচ্ছে নর্মাল ডেলিভারি, হ্যাঁ, কিন্তু এর আগে হচ্ছে বেবি তো মুভ করতে থাকে যে জি। পানির মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যে থাকে সেই পানির মধ্যেই মুভ করতে থাকে, তখন আমরা প্রেজেন্টিভ পার্ট নিয়ে আমরা অ্যালার্ট হই না। কিন্তু দেখা যাবে যে যদি 7 মাসের পর 8 মাসের দিকে যদি দেখা যায় যে লাইটা লংজিটিউডনাল না বা মাথাটা নিচের দিকে না, মাথা ছাড়া যদি অন্য কোনো অঙ্গ দেখা যায় Presentation প্রেজেন্টিং টা পার্ট, আর কি basic। তাহলেই কিন্তু তাকে অ্যালার্ট করতে হবে, ওটা হাই রিস্কের মধ্যে পড়ে যায়। আর হচ্ছে আমরা চেক আপের সময় যে ইনভেস্টিগেশন দেই সেই ইনভেস্টিগেশনে হচ্ছে আলট্রাসাউন্ডও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলট্রাসাউন্ডতে যেমন বাচ্চার কারো সাইকেল যদি রেগুলার না থাকে তাহলে সেই ডেটটাও কিন্তু আলট্রাসাউন্ড থেকে আমরা নিশ্চিত নিতে পারি। সেটা হচ্ছে আর্লি আলট্রাসাউন্ড, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যখন প্রেগনেন্সি আসবে তখনই কিন্তু আমরা আলট্রাসাউন্ড ফার্স্ট করতে দেই। জি। কারণ দেখা যায় যে আলট্রাসাউন্ডে আমরা জরায়ুর ভিতরে বাচ্চাটা আছে নাকি অনেক সময় যেটাকে একটু প্রেগনেন্সি বলি জরায়ুর বাইরে বাইরে চলে যেতে গেল, থাকে। সেইটা একটা করছে। তারপর টুইন প্রেগনেন্সি, একটা সিঙ্গেল মানে একটা বাচ্চা নাকি দুইটা বা তিনটা, এটা কিন্তু হাই রিস্কের মধ্যে পড়ে গেল। তারপর হচ্ছে প্রেগনেন্সি আগাচ্ছে 12 সপ্তাহের পর কিন্তু প্লাসেন্টার লোকালাইজেশন সম্পর্কে ধারণা করতে পারি। প্লাসেন্টা যেটা জরায়ুর ফুল যেখান থেকে বা গর্ভস্থ শিশু বাচ্চার নিউট্রিশন পাচ্ছে, সেইটা যদি নিচের দিকে থাকে অবশ্যই সেটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবে গণ্য করি। তো আমরা আলট্রা করে এখান থেকে অনেকগুলো হ্যাঁ, জিনিস আমরা পেতে এবং পারি। পেশেন্টকে কাউন্সেলিং করি যে সময়ের সাথে দেখা যায় যে প্লাসেন্টার পজিশন উপরের দিকে চলে যায়, কাজেই সবসময় যে প্লাসেন্টার পজিশন নিচে থাকলেই যে আমরা ভয় পাবো তা না, আমরা পেশেন্টকে প্লাসেন্টার পজিশন নিচে আসছে সেইভাবে আমরা পেশেন্টকে কাউন্সেলিং করব। এবং সেইটার জন্য যেটা দরকার যে হঠাৎ করে যদি রক্ত যায় সাথে সাথে যোগাযোগ করবে এবং সে মোটামুটিভাবে রেস্টে থাকবে। তার যে ব্লাড গ্রুপিং সেই ব্লাড গ্রুপিংয়ের ডোনার রেডি রাখবে যাতে অনেক রক্তক্ষরণ গেলে আমাদের সাথে যোগাযোগ করে যাতে ব্লাড দিতে পারে, এই ধরনের। কিন্তু শেষ পর্যন্ত যদি দেখা যায় যে 7 মাস মানে পরের দিকে যে না প্লাসেন্টা নিচেই আছে, তখন তাকে মেন্টালি আমাকে রেডি করতে হবে যেটা সিজারিয়ান সেকশন রাখতে পারে। এবং সিজারিয়ান সেকশন অনেক সময় প্লাসেন্টা একদম তোমার ব্লাডার যে মূত্রথলি সেইটা ভেদ করেও কিন্তু অনেক সময় বাইরের দিকে চলে আসে, তাহলে সেইভাবে আমাকে পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং উপদেশগুলোর জন্য। দর্শক, গর্ভাবস্থায় অবহেলা নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই দুটো জীবন রক্ষা করতে পারে, মা এবং আপনার আগামী শিশুর। আজকে স্বাস্থ্য সমাধান অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাজধানী টিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।